সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের শিডিউলভুক্ত তৃতীয় যে জিনিস সেটা হচ্ছে সম্পত্তির নকশা রিলেটেড জিনিসটা। প্রথম ক্লাসে আমরা দেখেছি জায়গা জমির দলিলপত্র কিভাবে আমরা চিনব, কিভাবে পড়ব, দলিল রিলেটেড যে আইনগুলো আছে। আর দ্বিতীয় ভিডিওতে আমরা দেখেছি খতিয়ান রিলেটেড বিষয়গুলো। তো আজকে আমরা দেখব তৃতীয় অংশ, যে আমাদের নকশা রিলেটেড জিনিসগুলো, যে আসলে আমরা সম্পত্তির মালিকানা অথবা সম্পত্তি চেনার ক্ষেত্রে নকশা জিনিসটা কি। এইটা এমন না যে আপনাকে জমি মাপার আমিন হইতে হবে, আপনার একটা বেসিক ধারণা থাকতে হবে। না হলে কিন্তু আপনি যতই কাগজপত্রভাবে সম্পত্তির মালিকানা যাচাই করেন, যদি নকশা সম্পর্কে আপনার বেসিক ধারণাটা না থাকে, আপনি কিন্তু 100% রূপে ওই মালিকানাটা যাচাই করে দিতে পারবেন না। এখন আমরা যে খতিয়ানগুলো চিনলাম গত ক্লাসে, যেটা আমরা বললাম যে সিএস খতিয়ান সর্বপ্রথম তৈরি করা হয়েছে, ওই খতিয়ান তৈরির মূল ভিত্তিটাই হচ্ছে নকশা। নকশা তৈরি করার পরেই নকশা থেকে খতিয়ানটা কিন্তু সৃষ্টি হয়েছে। এখন এই যে চিত্রে যেমন একটা খতিয়ান আপনারা নকশা দেখতেছেন, এরকম সারা বাংলাদেশে প্রতিটা মৌজার একাধিক অসংখ্য নকশা আছে। এখন এই নকশাগুলা মাপার বিভিন্ন পদ্ধতি আছে, ম্যানুয়াল পদ্ধতি আছে। বর্তমানে আমরা ল্যাপটপের মাধ্যমে অটো কার্ডের মধ্যেও কী করতে পারি, পরিমাপ করতে পারি। পাশাপাশি অ্যান্ড্রয়েডস বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও এখন পরিমাপ করা শুরু হচ্ছে। তো তাহলে আমাদের বেসিক জিনিসটা আমরা আগে দেখার চেষ্টা করব যে একটা নকশা কিভাবে তৈরি করে, নকশার কোন স্তরে আমাদের ভুল ভ্রান্তি হইলে সেগুলো আমরা সংশোধন করতে পারবো, আর একটা নকশা দেখে আমরা সম্পত্তিটা আইডেন্টিফাই করতে পারবো কিনা, আর যদি না পারি কি কি জিনিসটা জানলে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। তো প্রথম থেকে আমরা যে জিনিসটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা নকশা কিভাবে তৈরি করা হয় এটা জানার চেষ্টা করি। তাহলে আমরা বুঝবো যে একটা নকশায় ভুল ভ্রান্তি যদি হয় আমরা কোন কোন স্তরে এগুলোকে সংশোধন করতে পারবো। তো এখন বাংলাদেশে হয়তো ধীরে ধীরে দেখবেন যে আপনার বিডিএস জরিপ আসবে, মানে যেগুলো ড্রোনের মাধ্যমে করা হয়। বাস্তবে আমিনরা মাঠে যাবে না, ওই ড্রোনের মাধ্যমেই কি করবে, আপনার ওই এলাকার মৌজার সম্পত্তির জরিপ করা শুরু হবে। তো যেভাবেই করা হোক নিয়মগুলো কিন্তু এগুলাই থাকবে, এই জিনিসটা মনে রাখবেন। তো সর্বপ্রথম যে জিনিসটা শুরু করা হয় সেটা হচ্ছে যে নকশা তৈরি করার কাজে আপনাকে নোটিশ দেওয়া হয়। অর্থাৎ ওই অঞ্চলে, যদি আপনার অঞ্চলে বা আপনার মৌজা যেখানে আপনার সম্পত্তি আছে, যে সরকার যদি সেখানে নতুন করে জরিপ করার কাজ যদি করে, সেখানে মাইকিং করবে, নানা প্রকার পোস্টারিং করবে যে কবে থেকে আপনার জরিপটা শুরু হবে। তো এইটার জন্য বিভিন্ন আইনের অনুসরণ করে তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করে বিভিন্ন প্রকারভাবে। তো আমাদের আইন জানার দরকার নাই, আইন আমাদের ওইটাই যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, আর হচ্ছে আমরা যেটা পড়েছি যে সার্ভে আইন 1875-এর বিভিন্ন ধারার মধ্যে দেওয়া আছে। এগুলো দেওয়ার মেইন কারণটা হচ্ছে, যেমন আপনার সম্পত্তিতে আপনার অনুমতি ছাড়া আমি প্রবেশ করতে পারি না। তো ওই জন্য ওই আইনের মধ্যে ক্ষমতা দেওয়া আছে ওই বিজ্ঞপ্তি প্রচার করার, মানে সরকারি আমিনদল আপনার জমিতে প্রবেশ করতে পারবে, যেই প্রকারের মাপঝোপ দরকার করতে পারবে, যাতে আইনগতভাবে আপনি তাদেরকে বাধা দিতে না পারেন। তো এই জন্যই এই নোটিশটা প্রচার করা হয়। তাহলে নোটিশ প্রচারের মানে হইল আপনার সম্পত্তিতে সরকারি আমিনদল আইনগতভাবে প্রবেশ করবে এবং তারা সম্পত্তি পরিমাপ করতে পারবে। আর এই স্তরে আপনার যে দায়িত্বটা, নর্মালি দেখবেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আপনার সম্পত্তির যে সীমানা, এইটা আঁকাবাঁকা হয়ে থাকে। সম্পত্তির সীমানাটা কি থাকে না, সরলভাবে থাকে না। তো আপনার দায়িত্ব হচ্ছে যতটা সম্ভব আপনি কি করবেন, আপনার সম্পত্তি যদি এরকম আঁকাবাঁকা আইল থাকে এগুলোকে সোজা করার চেষ্টা করবেন। এইটুকুই আপনার দায়িত্ব, মানে আপনার সম্পত্তির সীমানাটা যাচাই করে রাখাটাই হচ্ছে আপনার দায়িত্ব। এর বাইরে আপনার কোনো এই স্তরে দায়িত্ব নাই। দ্বিতীয়টা, যেটা পূর্বে থেকে ম্যানুয়ালি তৈরি করা হয়তো, এখন যদি ডিজিটাল ড্রোনের মাধ্যমে করা হয়, তারপরেও এই স্তরের কিছু কাজ আছে। নর্মালি দেখবেন যে প্রতিটা যে জরিপ দুই প্রকারের হইতে পারে। একটা হচ্ছে যে পুরাতন যে নকশাটা আছে, যেটাকে আমরা সিএস বা এসএ নকশা বলি, ওই নকশাটার ব্লু প্রিন্ট পাওয়া যায়, ওইটার উপরই কর্তন করা হয়, দাগগুলাকে কেটে নতুন নকশা তৈরি করা হয়। এইটা একটা পদ্ধতি হইতে পারে, যেটাকে আমরা বলতেছি যে ব্লু প্রিন্ট শিটের, মানে পূর্ববর্তী নকশা তাদের কাছে কি আছে,
মাস্টার কপি আছে, ওই মাস্টার কপির উপরই নতুন নকশা তৈরি করা হয়। তো এটা নর্মালি দেখা যায় যদি আপনার অঞ্চলে ওইরকম কোনো নদী ভাঙ্গন না হয়, যদি সম্পত্তির মালিকানা পরিবর্তন না হয়, দাগগুলা যদি আগের মতোই থাকে, বড় বড়ই থাকে, মানে অত সম্পত্তির পরিবর্তন হয় নাই, তো তারা অন অ্যাভারেজ হিসাব করে যদি 33%-এর কমে পরিবর্তন ঘটে তাহলে তাদের জন্য জরিপ করা ইজি হয়, দ্রুত তাৎক্ষণিক ওই পুরাতন নকশার উপরে দেখেই তারা দাগ কেটে দেয়, ঝামেলা নাই, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে ওই অঞ্চলে সম্পত্তি বিক্রি হয়েছে একাধিকবার, জমি বড় জমিগুলো ছোট হয়ে গেছে, অথবা নানা প্রকার কারণে ডাঙ্গা জমি নিচু হয়ে গেছে, নিচু জমি ভরাট করে উঁচু করা হয়েছে, এরকম হইলে তখন তারা যেটা করে এক প্রকারের পাতা পাওয়া যায়, এটাকে বলি যে আমরা আইনের ভাষায় বা জরিপ কাজের ভাষায় P70 শিট বলে এক প্রকারের শিট পাওয়া যায়। যেমন আমরা 9-10-এ ইন্টার ফার্স্ট ইয়ারে গ্রাফ করার জন্য, পরিমিতি করার জন্য এক প্রকারের গ্রাফ কাগজ যেগুলো আমরা পাই, ওই রকমই কাগজ ব্যবহার করা হয়, যেটার মধ্যে অসংখ্য ছোট ছোট এরকম দাগ কাটা থাকে। এরকম প্রতিটা দাগের 1 ইঞ্চি পরিমাণ দাগ দেওয়া থাকে। এই রকম নতুন শিটের মধ্যে তারা নকশাটা তৈরির কাজগুলা করে। তাহলে আমরা এতটুকু বুঝবো যে আপনার অঞ্চলে আপনি যদি বুঝতে চান, যারা আমিনশিপ বা যারা ওইখানে মাপতেছে জিজ্ঞেস করলে তারা বলে দিবে যে তারা কোন জরিপ করতেছে। যদি P70 শিটে করে তার মানে নতুন করে তারা দাগগুলা নিয়ে আসবে, আর যদি ব্লু প্রিন্ট শিটের উপর করে তার মানে ওই পুরাতন নকশাটার উপরেই নতুন করে করতেছে, এখানে সময় কম লাগে। তো এইটা করার জন্য তাদেরকে যেটা করতে হয়, আপনার এই যে টোটাল যে গ্রামটা আছে যেটাকে আমরা মৌজা বললাম, মৌজার সীমানা তারা নির্ধারণ করে। তো পূর্বে পুরাতন ব্রিটিশ আমলে দেখবেন যে সীমানা পিলার পাওয়া যায় তামার মধ্যে, তো এগুলা মানুষ চুরি করে কিন্তু নিয়ে যায়। এটা হচ্ছে আপনার ওই মৌজাটার সীমারেখা, চতুর্দিকে তারা এই সীমানা নির্ধারণ করে। তো বর্তমানে যেহেতু ডিজিটাল পদ্ধতি, স্যাটেলাইটের মাধ্যমে এই যে সীমানাগুলার কি করা হয়, স্থানাঙ্ক নেওয়া হয়, যে এই টোটাল জায়গাটাকে তারা সর্বপ্রথমে আইডেন্টিফাই করে যে কোন জায়গাটা আমরা নকশাটা করব। এইটা করার পরে তাদের প্রাথমিক কাজ শুরু হয়, হয় তারা P70 শিটে করবে অথবা করবে যে পুরাতন যে ব্লু প্রিন্ট যে শিট আছে তার উপরে। তো এই স্তরেও আপনার কোনো কাজ নাই। এরপরে চলে যাই আমরা বাস্তবে 3 নম্বর স্তরটাকে আইনের ভাষায় বলে যে কিস্তোয়ার। কিস্তোয়ার মানে হচ্ছে যে যেমন আমরা ওই ক্যাডাস্ট্রাল সার্ভে বলছি, জমিনের মধ্যে যাওয়া, গিয়ে ওইটার বাস্তব অবস্থাটা দেখে দাগগুলা টানা, প্রয়োজন হইলে এটা কত ফুট লম্বা কত ফুট চওড়া, এই কাজটা করা। এইখানে নর্মালি 3 জন করে জরিপ কাজে যারা কখনো দেখেছেন, নর্মালি প্রতি দলের মধ্যে 3 জন লোক থাকে। একজন হচ্ছে কি যে আমরা বলি যে বরদর আমিন, একজন হচ্ছে সর্দার আমিন, আরেকজন হচ্ছে চেইনম্যান। নর্মালি এই 3 জনের অধীনে কাজ হয়, ক্ষেত্র বিশেষে অসংখ্য আমিন দলও কিন্তু থাকতে পারে। আবার একটা মৌজার মধ্যে একসাথে 10 জনও আমিন থাকতে পারে কাজটা দ্রুত করার জন্য। তো এই স্তরে আমাদের কোনো কাজ নাই। এই স্তরে যদি তারা আপনার জমিতে আসে, আপনি জাস্ট বাস্তবে দেখিয়ে দিবেন যে আপনার সম্পত্তিটা এখান থেকে এই পর্যন্ত, এটাই আপনার কাজ। এরপরে যেটা হয়, তারা বাস্তবে মাঠের মধ্যে যেটা দেখলো, তো সেইটাকে তারা কাগজের মধ্যে তুলে ধরে, যেটাকে আমরা বলি যে খানাপুরি। ওই বাস্তবে যেটা তারা মাপলো, মাপার পরে তারা প্রাথমিক নকশা তৈরি করা শুরু করে যে হ্যাঁ এটা হচ্ছে নকশা। সেখানে কি করে, তারা এন্ট্রি করা শুরু করে, যে দাগ নাম্বার দেওয়া শুরু করে 1 2 3 4। তারপরে তাদের কাছে পৃথক পৃথক বই তারা ব্যবহার করে, যে 1 নম্বর দাগে কে কে মালিক, আপনার কাছ থেকে তারা নামগুলো শুনে রাফ খাতার মধ্যে এন্ট্রি করে। তো এটাই হচ্ছে খানাফুরি। তাহলে কিস্তোয়ারে হইলো বাস্তবে সম্পত্তিটা মেপে ড্রয়িংটা তারা করে নিল, করার পরে খানাপুরি স্তরে ওই যে কোন সম্পত্তিটার কে মালিক, কতটুকু মালিক, এইরকম তারা এন্ট্রি দেওয়া শুরু করে। তো এই পর্যন্ত আপনার কাজ চলে গেল। এরপরে আমিন দল আপনাকে কি করবে, সর্বপ্রথম প্রাথমিকভাবে একটা খসড়া খতিয়ান হাতে তুলে দিবে, যেটা আমরা গত ক্লাসে বলেছি, হাতের লেখা একটা খতিয়ান, যেটাকে বলি যে আমরা বুজরত। মানে যেই খতিয়ানটা তারা তৈরি করলো সেটা আপনাকে বুঝিয়ে দিবে 1 কপি। এখন আপনার দায়িত্ব হচ্ছে, আপনি খতিয়ানটা যখন হাতে পাইলেন, আপনার কাছে দলিলপত্র আছে, নকশাগুলো আছে, এগুলো দেখে আপনি দেখে নেবেন যে যত যত দাগে আপনার জমি আছে, যতটুকু সম্পত্তি টোটালটা ওই খতিয়ানে আসলো কিনা। ধরলাম আপনি 100 শতক মালিক, 3টা দাগে আপনি মালিক, যে 12 দাগ 13 দাগ আর 14 দাগ, এই 3টা দাগে আপনি সম্পত্তির মালিক। তো আপনি দেখেন 3টা দাগ আছে কিনা, আপনার 100 শতক আছে কিনা, আপনার নাম বাবার নাম সব ঠিক আছে কিনা।
না সম্পত্তি কম উঠছে, এইটা আপনার প্রাথমিক দায়িত্ব। যদি দেখা যায় যে না আপনার নামে ভুল, সম্পত্তি উঠে নাই, দাগের সমস্যা নানা প্রকার হইতে পারে, তাহলে ওইখানেই আমিনকে আপনি ডিসপিউট ফর্ম বলে এক প্রকারের একটা ফর্ম পাওয়া যায়, সেইটা লিখে দিতে পারেন যে ভাই আমার এই জমি ইনক্লুড হয় নাই, এটা যাতে হয়ে যায়। তো এটার জন্য কোনো সরকারি ফিয়ের দরকার হয় না, তৎক্ষণাৎ কাজটা করা যায়। তাহলে এই বুজরত স্তরে আমরা একবার সময় পাচ্ছি আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয় ওইগুলা ঠিক করার। তো নর্মালি এই স্তরে যেহেতু আমরা নকশা অতটা বুঝি না, শুধু নামের ভুল আর জমি কম হইলেই আমরা ওইটা বুঝি, এর বাইরে কিন্তু আমাদের বোঝা সম্ভব না প্রাথমিক স্তরে যে সমস্যাটা কোথায় হচ্ছে। তো ধরলাম যে এই স্তরে আপনার নামের ভুল, করণিক ভুল, গাণিতিক ভুল বা সম্পত্তি কম হইলে ওইটা আপনি উঠায় নিলেন, এই স্তরে আপনি ঠিক করলেন। এখন এর পরবর্তীতে স্তরে আমিনরা যে কাজটা করে, বা যদি আপনার ওই অঞ্চলে ডিজিটাল জরিপটা এখন শুরু হয়, তাহলে ওই যে খানাফুরি বুজরত যেটা আমরা পৃথক পৃথক করেছিলাম, একবার মাঠে যাবে তারপরে আসে সেটাতে এন্ট্রি করবে, কোনো সময় দুইটা একসাথেও করতে পারে, যে তাদের মাঠে যাওয়ার দরকার নাই, ওই পুরাতন নকশাটা একসাথে নিয়ে একই সাথে দুইটা কাজ করে ফেলে। তো এটা আমাদের পৃথক করে বোঝার আর দরকার নেই। এরপরে শুরু হয় এখন যে আপনি যে জমিটা আপনার নামে রেকর্ড করলেন আপনার কাছে কি প্রমাণপত্র আছে। তো এইটা দেখার জন্য সরকারের সেটেলমেন্ট অফিসার থাকে, যাকে আমরা বলি যে রাজস্ব অফিসার। তো যেহেতু প্রতিটা গ্রামে একটা করে তাদের ক্যাম্প বসে, ওই ক্যাম্পে আপনাকে নির্দিষ্ট দিনে তারা মাইকিং করে, সেখানে আপনার দলিলপত্র নিয়ে যাইতে হয় যে আপনার নামে যে খতিয়ানটা হয়েছে এর পিছনে আপনার কাছে কি ডকুমেন্ট আছে। তো ওই রাজস্ব অফিসার যখন আপনার খতিয়ানটা দেখেন, আপনার মালিকানার দলিলপত্র দেখেন যে হ্যাঁ আপনি এই দলিলে মালিক, তো ওইখানেও যদি আপনার যদি দেখেন যে কোনো কারণবশত আপনার দাগ, আপনার কোনো সম্পত্তি আপনার নামে উঠে নাই, এই তসদিক স্তরেও আপনার কাছে সুযোগ আছে ওই অ্যাটেস্টেশন অফিসারকে বলে আপনার ভুলভ্রান্তি ঠিক করে নেওয়ার। তো উনি যখন আপনার যাবতীয় কিছু দেখার পরে উনি সেখানে কি করে, যেমন গতকালকে আমরা দেখিয়েছি লাল কালিতে তসদিককৃত বলে একটা তসদিক দিয়ে দেয়, মানে এই যে খতিয়ানটা সৃষ্টি হয়েছে এর বিপরীতে আপনার কাছে সরকারি কি আছে, মালিকানা ডকুমেন্ট আছে। তো এইটা হওয়ার পর নর্মালি এটা প্রায় যদি আমরা বলি আইনের নিয়ম 30 দিন, তারপরও 3-4 মাস যাবো সেটা কিন্তু চলে আপনার অঞ্চলে, যখনই হবে 3-4 মাস চলে। এরপরে আপনার ওই যেগুলো অ্যাটেস্টেশন করা হইলো সরকারের রেকর্ড থেকে সরকার এগুলাকে ভলিউম আকারে প্রকাশ করে, যেটা আমরা বললাম যে ডিপি প্রকাশনা। আপনার কাছে তো রাফ এক কপি থাকে গেল, সরকারের খাতায় যেগুলো আছে ওগুলাকে সরকার বই আকারে প্রকাশ করে ভলিউম, যাকে আমরা বলি যে ডিপি মানে ড্রাফট পাবলিকেশন। এইটা প্রকাশ করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে জরিপ কাজ যেহেতু চলতেছে, অন্য কেউ সম্পত্তি দাবি করবে, দেখা যাবে আপনি ভুল করে সম্পত্তি রেকর্ড করছেন বা জোর করে কারোটা রেকর্ড করছেন, কারো আপত্তি থাকতে পারে। তো ওইগুলো ট্যাকেল করার জন্য এই খসড়া প্রকাশ করা হয়। তো এই স্তরে যদি আপনি দেখেন আপনার কাছে যে খতিয়ানটা আছে, তখন আপনার দায়িত্ব হচ্ছে কি, আপনি তো আর জানলেন না, আপনার কাছে আপনারটাই আছে। তো যখন এই খসড়াটা প্রকাশ করা হবে, আপনার প্রতিটা উপজেলায় সরকারের একটা করে সেটেলমেন্ট অফিস আছে, ওই অফিসে গিয়ে আপনি ওই বইটা একবার দেখবেন, সরকারের যে বইটা দেওয়া আছে, যেটা গত ক্লাসে আমরা দেখিয়েছি বিভিন্ন কালির, যে আপনার হাতে যেটা আছে হুবহু ওইরকম তারা এন্ট্রি করছে কিনা, অথবা কেউ সেখানে আপত্তি করছে কিনা, এই জিনিসটা আপনি যাচাই করে নেবেন। অথবা ধরেন যে আপনি এই স্তরে গিয়ে আপনি টের পাইলেন যে আপনার সম্পত্তি কম উঠছে, তখন আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনার জমিটা কার নামে রেকর্ড হয়েছে। তো এইটা আপনি নিজে তো আর বের করতে পারবেন না, ওই উপজেলা সেটেলমেন্ট অফিসে গিয়ে আপনার পুরাতন দাগ নাম্বারটা বলবেন যে আপনার কত নাম্বার দাগ, ধরলাম যে 7 নাম্বার দাগ, আপনার জমি ছিল 10 শতক, এখন রেকর্ড হয়েছে আপনার নামে 5 শতক। তো বাকি 5 শতক খোঁজার জন্য তাদের কাছে বই আছে, এই 7 নাম্বার দাগে যতটুকু জমি এটা কার কার নামে রেকর্ড হয়েছে এরকম আপনি তাদের কাছে বই পাবেন। ওই বইটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার জমিটা কার নামে গেল, এটা হচ্ছে প্রাথমিক ধাপ। এখন এই শুধু এই বই দেখেও আপনি পাবেন না, কারণ অনেক ক্ষেত্রে ধরলাম যে এই 7 দাগে 100 শতক জমি আছে, তো এইখানে ধরলাম যে আমরা 5 জন মালিক বা 20 শতক করে ধরলাম 5 জন মালিক। এখন আপনি কয়জনের বিরুদ্ধে মামলা করবেন, কার নামে সম্পত্তিটা গেছে আপনি নকশা না দেখলে কি করে বুঝবেন। তো এই জন্য চলে আসে তখন ওই যে খসড়া নকশা তারা যেটা প্রস্তুত করছে, এখন ওইটা আপনি চাইলেও তারা আপনার ফটোকপি দিবে না, বলবে যে না এটা তো দেওয়ার কোনো নিয়ম নাই। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই সম্পত্তিটা কার নামে রেকর্ড হয়েছে।
তো এটার জন্য হচ্ছে যে যেমন আমরা 9-10-এ বা ইন্টার ফার্স্ট ইয়ারে কী করি, বিভিন্ন জীববিজ্ঞান বলেন, পদার্থবিজ্ঞান বলেন, ড্রয়িং করার জন্য আমরা এক প্রকারের পাতলা কাগজ ব্যবহার করি। লাইব্রেরিতে আমরা 1 টাকা 1.5 টাকার মধ্যে পেয়ে যাই। ওই কাগজগুলাতে আপনাকে কি করতে হবে, তাদেরকে বললে আপনি যদি 1-150 টাকা দেন, আপনার যেই যেই দাগ প্রয়োজন তারা ট্রেসিং করে দিবে, যেটাকে আমরা ট্রেসিং পেপার বলি। তার উপরে ওই মূল নকশার উপরে রেখে তারা আপনাকে আপনার যেই যেই দাগ প্রয়োজন ওই দাগগুলো ট্রেসিং করে দিবে। এই ট্রেসিং করার পরে তারপরে আপনার ওই পুরাতন যে নকশাটা আছে ওইটার উপরে রাখলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জমির দখলের পাশাপাশি এখন কার কাছে গেল। তো এইটা আপনি যদি না বুঝেন তাহলে যে কোনো আমিনের বা সার্ভেয়ারের সহায়তা নেবেন, তাহলে উনি আপনারে বলে দিবে যে ভাই আপনার যে 5 শতক যেটা হয় নাই এইটা এই করিমের কাছে গেছে। তখন আপনি ওই করিমের খতিয়ানটা দেখবেন, দেখার পরে তার বিরুদ্ধে আপনার আইনের 30 ধারা, এই যে আমরা পরবর্তী স্তরে পাবো 30 বিধির অধীনে তার বিরুদ্ধে একটা আপনাকে কি করতে হবে, আপত্তি জানাইতে হবে। তাহলে আপনি যতই আপনার দলিল থাক, যতই আপনার সম্পত্তি দখলে থাক, আপনার অঞ্চলে যদি জরিপ হয় আপনার অজান্তেই আপনার সম্পত্তিটা অন্যজনের নামে চলে যাইতে পারে, যেখানে আপনার কোনো দোষ নাই। আপনার দলিলও আছে, দখলও আপনার, সব কিছু ঠিক আছে, কিন্তু আমিনদের বিভিন্ন প্রকার ভুলের কারণে আপনার দখলকৃত সম্পত্তি আরেকজনের নামে রেকর্ড হয়, আর আরেকজনেরটা দেখা যায় যে আপনার নামে রেকর্ড হয়ে যায়। তো এইটা অনেক ক্ষেত্রে কেউ 30 বছর, 40 বছর, 50 বছর পরে গিয়ে টের পান, কারণ আপনার খতিয়ানে জমি ঠিকই থাকে কিন্তু দাগ নাম্বার পৃথক হয়ে যায়। যখন 10, 20, 30 বছর পরে হয়তো অন্য কারো কাছে বিক্রি করে, উনি যখন নকশা মোতাবেক দখলে দেখতে চান, তখন বলেন যে ভাই আপনার জমিতে এইটা না, আপনার জমিতে ওই কান্দরের মাঝখানে। তো আপনি বলেন যে না, আমি তো এটা বংশ পরম্পরায় ভোগ করতেছি, এটাই আমার জমি। তো ওই রকম ক্ষেত্রে কিন্তু তখন নানা প্রকার সমস্যা হয় আপনার এটা ঠিক করতে। এখন আপনি বুঝতে পারলেন যে আপনার নকশা মোতাবেক হয় নাই অথবা জমি কম হয়েছে, আপনি এই স্তরেও বুঝতে পারলে এখানে 20 টাকার সরকারি কোর্ট ফি দিয়ে আপনাকে ওই যে প্রতিটা উপজেলার যে সেটেলমেন্ট অফিস আছে তার আশেপাশে ফটোকপি দোকান পাবেন, সেখানে ফর্মগুলো পাওয়া যায় অথবা ওয়েবসাইটেও পাওয়া যায়। জাস্ট সেখানে আপনার জমির দাগ নাম্বার, দাতা গ্রহীতার নাম লিখে আপনি আপত্তি জানাইতে পারেন। তো আপত্তি জানাইলে যেটা হয়, অপরপক্ষকে নোটিশ দেওয়া হয়, নোটিশ দিয়ে তারও দলিলপত্র যাচাই বাছাই করা হয়। যদি তারপরও বিরোধ না হয়, বিরোধ যদি সমাধান না হয়, তখন আপনার বাস্তবে জমিতে তারা আবার কি করে, যে আমিন দলকে পাঠায় বাস্তবে দেখার জন্য যে জমিটাতে সমস্যাটা কি। তাহলে হইতে পারে যে নোটিশ করার মাধ্যমে সমাধান, অথবা তারা আবার এই বাস্তবে জমিতে আসে আপনার এবং তার বিরোধটা দেখে তারা একটা রিপোর্ট তৈরি করে, ওই রিপোর্টটার উপর তখন শুনানি হয়, মানে আপনাকে উপস্থিত হইতে হয় সেটেলমেন্ট অফিসারের কাছে। তখন তার সিদ্ধান্তের উপর নির্ভর করে, যদি আপনার সব কিছু ঠিক থাকে তখন আপনি সেই আপনার পক্ষে রায় আসতে পারে, রায় আসলে খতিয়ানগুলো অটোমেটিক সংশোধন হবে। আবার এইটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখবেন যে যেটা হয়, যেমন ধরেন যে এইটা একটা পুরাতন দাগ ছিল, তো এই দাগটাকে হয়তো কেটে তারা নতুন 3টা দাগ তৈরি করছে। এখন আপনি হয়তো ওই দাগে 20 শতক সম্পত্তির মালিক ছিলেন পূর্বে, এখন দেখা গেল যে নতুন যে নকশা করা হয়েছে এটাতে আপনার এই দাগে 15 শতক সম্পত্তি দেওয়া হয়েছে, মাত্র 15 শতক। এখন আপনার আরও 5 শতক সম্পত্তি কম, আপনি এই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করলেন, তখন দুইভাবে আপনার খতিয়ানে জমিটা আসতে পারে। একটা হচ্ছে আপনি বদর করাইতে পারেন, বদর মানে এই যে 15 শতকের দাগটাকে আপনি বলতে পারেন যে না, দাগটা আপনি 5 শতক ওই দিক নিয়ে যান, আমার এক দাগে 20 শতক দিয়ে দেন। এটারে বলা হয় যে বদর করা, মানে আপনার জমির সীমানাটা আপনি একদম ঠিক করে নেওয়া। অথবা তারা দেখা যায় যে যদি একদম চূড়ান্ত পর্যায়ে গিয়ে আপনি যদি ধরতে পারেন, তখন তারা বলে যে না, এখন আর আমরা বদর করব না, আপনারা এই দাগ থেকে আমরা বলে দিব যে এই দাগে আপনি 5 শতক পাবেন। তো দুইটাতেই কোনো সমস্যা নেই, দুইটাতেই হতে পারে, টেনশনের কারণ নেই। তার মানে প্রাথমিক স্তরে চাইলে আপনি ওই দাগটাই ঠিক করে নিতে পারেন, যে দাগটা তারা 10 শতকের কেটেছে বা 15 শতকের কেটেছে, ওইটাকে বদর ফি আছে নর্মালি 200 টাকার মতো, বদর ফি জমা করলে তারা তারা নকশাটা সংশোধন করে আপনার দাগের পরিমাণটা বাড়িয়ে দিবে। অথবা যদি তারা বদল না করে, তাইলে আপনি এই দাগ থেকে আপনি কি করবেন, 5 শতক আপনার নামে আসবে। তখন আপনার ওই 20 শতক জমি দুই দাগের, এক দাগে 15, এক দাগে 5, এই 20 শতক থাকবে, এটাতেও কোনো সমস্যা নেই। এরপরে ধরলাম যে আপনি আপত্তি দায়ের করছেন, আপত্তিতে আপনি হেরে গেলেন বা সেটেলমেন্ট অফিসার আপনার বিপক্ষে রায় দিল, তখন আপনি কি করবেন।
তো ওই রায়ের কপিটা আপনি সংগ্রহ করে তার বিরুদ্ধে আবার আপিল দায়ের করা যায়। তো ওই আপিলের ক্ষেত্রে তখন আপিল অফিসারের কাছে আপনার যা বলার আপনি বলবেন, যদি সেখানে সংশোধিত হয়ে যায় তাহলে আপনার ঝামেলাই শেষ। তো আইনগতভাবে এই পর্যন্তই হচ্ছে জরিপ কাজে আমাদের একটা খতিয়ান সংশোধন করার বিভিন্ন পদ্ধতি। এরপরে একটা জরিপ যেভাবে হয়, যত প্রকারে আপত্তি আসলো এগুলো তারা নিষ্পত্তি করে, করার পর চূড়ান্তভাবে যত প্রকার করণিক ভুল, গাণিতিক ভুল আছে, খতিয়ান সংশোধন করা, নকশা সংশোধন করার, এগুলোকে তারা কি করে যাচাই বাছাই করে। আইনের ভাষায় যে আমরা যেটা বলি যে চূড়ান্ত ঝাঁজ তারা দিচ্ছে, এই চূড়ান্ত ঝাঁজ দেওয়া বলে যে এগুলা। তো এই চূড়ান্ত ঝাঁজ দেওয়ার পরে কাজটা হচ্ছে এগুলাকে ফাইনালি প্রকাশ করা। তো এখন এই চূড়ান্ত ঝাঁজ দেওয়ার ক্ষেত্রে যদি আপনি কোনোভাবে লক্ষ্য করেন যে আপনার এখানে প্রতারণা ঘটছে, ভূমি অফিসে অসংখ্য এরকম টাকার বিনিময় সব ঠিক থাকে, শেষ পর্যায়ে অন্য কেউ টাকা দিয়ে আপনার নামটা কেটে তার নামটা বসায় দেয়, আপনার 20 শতক থেকে 10 শতক বসায় দেয়। তো যদি আপনি কোনোভাবে জানতে পারেন যে আপনার এখানে একটা প্রতারণা ঘটছে, অথবা তারা দেখতে পারে, তাহলে আইনের মধ্যে সুযোগ দেওয়া আছে যে 42-এর কয়ের অধীনে কোনো প্রকার প্রতারণামূলক যদি খতিয়ান সৃষ্টি হয়, সেটেলমেন্ট অফিসার ওইটাকে ঠিক করে দিতে পারে। এটা ছাড়া যদি আপনি দেখেন যে আপনার নামের ভুল হয়েছে, করণিক ভুল হয়েছে, গাণিতিক ভুল হয়েছে, তাহলে সেগুলারও 42-এর ক্ষয়ের অধীনে তারা ঠিক করে দিতে পারে চূড়ান্তভাবে প্রকাশ করার আগ পর্যন্ত। এরপরে যেটা হচ্ছে যে সব কিছু যখন হয়ে গেল, চূড়ান্তভাবে তারা আপনার ওই খতিয়ান এবং নকশাগুলা কি করে, তারা প্রকাশ করে, পাবলিশ করে। পাবলিশ করার পরে আপনার নোটিশ করে, ব্যক্তিগতভাবে তো আর নোটিশ করে না, আপনি প্রতিটা সেটেলমেন্ট অফিসের সামনে গেলে দেখবেন যে নোটিশ ঝুলন্ত আছে যে কোন মৌজাটা কবে প্রকাশ করা হচ্ছে। আপনার দায়িত্ব হচ্ছে আপনার খতিয়ানটা আপনি 100 টাকা সংগ্রহ করবেন, আর প্রতিটা যে নকশা পাওয়া যায় আপনার মৌজার 500 টাকা আপনি সংগ্রহ করতে পারবেন। এইটা সংগ্রহ করে দেখবেন যে আপনার হিসাব মোতাবেক আপনার নাম, আপনার ঠিকানা, বাবার নাম, দাগ নাম্বার সব ঠিক আছে কিনা। আবার অনেক ক্ষেত্রে নকশাতেও ভুল থাকে, নকশাটাও ঠিক আছে কিনা, এটা আপনার দায়িত্ব। এখন যদি ঠিক থাকে তাইলে তো আপনার কিছু করার দরকার নেই, সরকার পরবর্তীতে সরকারি অফিসিয়াল গেজেটে সরকার গেজেট করে, মানে বলে দিবে যে এই মৌজার গেজেট করা হইল। গেজেট মানে হইল যে ওইটা আইনগতভাবে ভিত্তি পাইল, ওইখান থেকে তারপরে সরকার খাজনা নেওয়া শুরু করবে নতুন খতিয়ান দিয়ে। এখন ধরলাম যে এই চূড়ান্তভাবে যেটা প্রকাশ হইল এইটার মধ্যেই আপনার ভুল হইছে, প্রতারণামূলক ভুল হইতে পারে, গাণিতিক ভুল হইতে পারে, নানা প্রকার ভুল ভ্রান্তি, তখন আপনি কি করবেন? তো এইটা সংশোধন করার জন্য আমাদের 1935 সালে একটা আইন আছে, ওই আইনের মধ্যে বলতেছে যে সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল 1935। এখানে বলতেছে যে যদি আপনি দেখেন প্রতারণামূলক কোনো প্রকার খতিয়ান সৃষ্টি হয়, মানে সব কিছু ঠিক ছিল, শেষ পর্যায় পর্যন্ত অন্য পক্ষ টাকা পয়সা দিয়ে ফাইনালি চেঞ্জ করে নিয়েছে, তো আপনি প্রতারিত হইলেন। তো ওই রকম ক্ষেত্রে 533-এর অধীনে আপনি সেটেলমেন্ট অফিসারের কাছে দরখাস্ত দিতে পারেন ওইটা সংশোধন করার জন্য। আর যদি খতিয়ানে আপনার কোনো প্রকার নামের ভুল, অংশের ভুল হয়, যেগুলোকে আমরা করণিক ভুল বলি অথবা গাণিতিক ভুল বলি, 534-এর অধীনে দরখাস্ত দিয়ে আপনি এগুলো ঠিক করতে পারেন। আর যদি নকশাটা হয়, অনেক ক্ষেত্রে নকশার মধ্যেও কিছু ভুলভ্রান্তি হয়। কেমন হয় যে নকশার মধ্যে দাগটা তো এরকম বিদ্যমান আছে, ওই দাগ থেকে কাউকেই সম্পত্তি দেওয়া হয় নাই, এরকমও হইতে পারে। আপনার মৌজারি নকশা, ওইটার মধ্যে আপনার যেই পুরাতন দাগে জমি, ওইটা বরাবর নতুন যে দাগ করা হয়েছে ওই দাগে তারা কোনো কিছু করে নাই। তো ওইগুলা হইলেও আপনি দরখাস্ত দিতে পারেন 537-এর অধীনে যে নকশাটা সংশোধন করার জন্য। তো আপনি যদি এগুলা দেন তারা ওই অনুযায়ী সংশোধন করবে। এরপরে সরকার যেটা করে, ওই আইনের 34 বিধির অধীনে সরকার অফিসিয়াল গেজেটে প্রকাশ করে দেয় যে এই মৌজাটা ফাইনালি চূড়ান্তভাবে খতিয়ান সম্পন্ন হয়েছে, আমরা আজকে থেকে গেজেট করে দিলাম, নতুনভাবে খাজনা নেওয়া শুরু হবে। এখন ধরলাম যে আপনি কি করলেন, এতদিন পর্যন্ত আপনি কোনো প্রকার ভুল ভ্রান্তি আপনি খুঁজে পান নাই, অথবা আপনি জানেনও না এরকম আপনার অঞ্চলে গেজেট হয়েছে, পরে আপনি জানতে পারলেন, এখন আপনি কি করবেন? তো এখন গেজেটের পরে আপনার জন্য যেই সরকার সুবিধাটা দিচ্ছে যে যদি আপনার নামে সম্পত্তি রেকর্ড না হয় অথবা কম রেকর্ড হয়, দুইটা জিনিস, আপনার নামে 20 শতক জমি 15 শতক হয়েছে, আপনার নামে 1 শতকও রেকর্ড হয় নাই, অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে, তো এরকম ক্ষেত্রে সরকার প্রতিটা অঞ্চলে এলএসটি মামলা করার জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করে রেখেছে। ওইখানে আপনি 1 বছর সময় পান
গেজেটের পর থেকে যে 1 বছরের মধ্যে আপনি মোটামুটি 1,000 টাকা সরকারি ফি আইনজীবীর মাধ্যমে অথবা নিজে সরাসরি গিয়ে আপনি মামলাটা দায়ের করতে পারেন। এটা হচ্ছে যে আপনার গেজেটের 1 বছরের মধ্যে। আর যদি আপনি কারণ দেখাইতে পারেন, যেমন আপনি অসুস্থ ছিলেন, জেলে ছিলেন, দেশের বাইরে ছিলেন, প্রবাসী, তাইলে আপনি আরও 1 বছর সময় পাইতে পারেন। টোটাল এই 2 বছরের মধ্যে আপনি মামলা দায়ের করে আপনার খতিয়ানটা ঠিক করতে পারেন। এখন ধরলাম যে এই খতিয়ান যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আদেশেও আপনি সংক্ষুব্ধ, আপনার পক্ষে রায় আসে নাই, তাহলে ল্যান্ড সার্ভে আপিলের ট্রাইব্যুনাল আছে, ওইখানে আপনি নর্মালি 3 মাস সময় পান। ওই 3 মাসের মধ্যে আবেদন করতে হয়। আর যদি উপযুক্ত কারণ দেখাইতে পারেন আরও 3 মাস, টোটাল 6 মাসের মধ্যে আপনি আপিল দায়ের করবেন। আর এই আপিল আদালতের রায় হচ্ছে চূড়ান্ত। এর বিরুদ্ধে সংক্ষুব্ধ হইলে আর কোথাও আইনগতভাবে যাওয়ার সুযোগ নাই। তো এইটা হচ্ছে আমাদের জরিপকালীন সময় একটা খতিয়ান যেভাবে সৃষ্টি হয়, একটা নকশা যেভাবে সৃষ্টি হয়। এখন আমাদের বাস্তব জীবনে দেখব যে এই স্তরগুলো সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা জানি না যে কোন কোন স্তরে আমাদের সমস্যাটা হয় আর কি কি সমস্যাটা হয়। তো আমরা স্তরগুলো তো দেখলাম যে কোন স্তরে কি হচ্ছে। এখন বাস্তবে আমাদের জমি কম হইলেই শুধু আমরা বুঝি যে আমার নামে হয় নাই, কিন্তু জমি ঠিক থাকার পরেও আপনার সমস্যা হইতে পারে, যেটা আমরা একটু পরে দেখব। যে আপনার 20 শতকই আছে, কিন্তু অন্যজনের জমি আপনার নামে রেকর্ড হয়ে বসে আছে। তো সেগুলো আমরা কিভাবে ঠিক করব। এখন জাস্ট এখানে চিন্তা করেন যে এই সর্বপ্রথম 1888 থেকে 1940-এ ধরেন যে এই একটা নকশা তৈরি করা হয়েছে, ছোট করে আমরা দেখলাম, যেখানে আপনি 1 নাম্বার দাগে বংশ পরস্পরে আপনার বাবার জমি আপনার কাছে আসছে, দলিলপত্র সবই আছে। তো পরবর্তীতে আরএস রেকর্ডে আপনাদের হয়তো ধরলাম যে 3 ভাই আপনারা। তো এই ক্ষেত্রে ওই একটা দাগের জমিটাকেই ধরেন যে 3টা ভাগে বিভক্ত হইল, এরকম হইতে পারে। এখন আপনি হয়তো এই অংশে দখলে আছেন, এই অংশে আপনি দখলে ছিলেন। এখন আপনারে যেটা করা হইলো যে নতুন জায়গা দেখা যায় যে আপনারে পিছনেরটা রেকর্ড করে দিল। দাগ যেহেতু পুরাতন একটাই ছিল, অনেক বড় দাগ, তো আপনারা ওই দাগের মধ্যেই দিছে, কিন্তু আপনি বাস্তবে যে অংশে, ওই অংশে দেয় নাই, অন্য অংশে দিয়ে দিছে। তো এই যে ভুলটা হয় বা প্রতারণাটা হয়, এইটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত নতুন নকশাটা আপনি না দেখবেন। তো এই জন্য জরিপ কাজে যদি আপনার কাছে ওই অঞ্চলে আপনার কাছে একটা তসদিক খতিয়ান চলে আসে, জরিপ চলমান থাকে, আপনার দায়িত্ব হচ্ছে একটা ট্রেসিং নকশা নিয়ে নেবেন। জাস্ট 100-200 টাকা দিলেই তারা আপনাকে ওই আপনার কোন কোন দাগের প্রয়োজন, ওই দাগের নকশাটা আপনাকে দিবে, যেটা আপনি অথবা মোবাইলেও ছবি তুলে নিয়ে দেখতে পারেন যে আপনার পুরাতন দাগ আর নতুন দাগগুলো ঠিক আছে কিনা। এইটা যদি ঠিক থাকে তাহলে আপনার জন্য যথেষ্ট। আর এইটা না ঠিক থাকলে আপনি 40, 50, 100 বছর পরেও ঝামেলা হবেই হবে, আপনাকে আদালতে যাইতেই হবে, কোনো সুযোগ নাই। তো এই জিনিসটা আমরা বাস্তবে বুঝবো। অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখবেন যে ব্যাংকাররা কি করে, কাগজপাতি সবই আছে, লোনও দিয়ে দিছে। এখন যখন ফাইনালি তারা বাস্তবে কি করতেছে যে ডিফল্ট করছে, এখন ওইটা সম্পত্তিটা বিক্রি করতে যাবে। এখন যাওয়ার পর কাগজপাতি নিয়ে যখন আমি নিয়ে গেছে, ধরেন যে এই বাড়িটার উপর লোন নেওয়া আছে, এখন কাগজপাতিতে সম্পত্তি হচ্ছে পাশের খালি জায়গাটা। এখন আইনগতভাবে ব্যাংক করবেটা কি, আপনি লিগালি কাগজপত্র যখন আমিন সহ যাচ্ছেন, খালি জায়গাটা আপনার কাগজপাতি, আর আপনি লোনটা দিয়ে বসে আছেন বাড়ির উপরে। এখন প্রতারণা যাই কিছু ঘটুক, হয়তো ওই ব্যক্তি নিজেও জানে না সে বাড়ির উপরেই লোন নিয়েছে। হয়তো এটা তার বাবার জমি ছিল, 2 ভাইয়ের জমি ছিল, তার অংশে সে বাড়ি করছে, এটা তার আরেক ভাইয়ের জমি। এখন জরিপের সময় তার অংশটা তার নামে না দিয়ে এই পিছের অংশটা দেওয়া হয়েছে। 2 ভাই যেহেতু সমান সমান মালিকানা ছিল, খতিয়ানও তৈরি হয়েছে, সেও বুঝে নাই। তো এই রকম ক্ষেত্রে তখন ভেজাল হয়ে যায় ব্যাংকের পক্ষেও বা ওই ব্যক্তির পক্ষেও, কিছুই করার নাই। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত এই দাগটা সংশোধন না করবেন, আপনি কি করে আরেকজনের সম্পত্তি বিক্রি করবেন? বিক্রি করার কিন্তু কোনো সুযোগ নাই। তো এই জন্য আমরা যে কাজটা করব, যদি আপনার অঞ্চলে জরিপ কাজ এরকম ঘটে বা আপনি নতুন কোনো সম্পত্তি ক্রয় করার চেষ্টা করেন, এইটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যে বেসিকভাবে আপনি প্যান্টাগ্রাফ করে নেওয়া। এখন এই প্যান্টাগ্রাফ জিনিসটা কি? প্যান্টাগ্রাফটা কিছুই না, এই যে আমরা ট্রেসিং পেপারটা বললাম, এইটা হচ্ছে একটা ম্যানুয়াল পদ্ধতি। তো যেহেতু বর্তমানে আমাদের অটোকার্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রকার নকশাগুলো দেখতে পারি। তো তখন আমরা এই যে পুরাতন সিএস নকশাটা আছে আর নতুন যে নকশাটা তৈরি হলো, ওই দুইটা নকশা একটা আরেকটার উপর রেখে আমরা
দেখতে পারি যে কোন দাগটা কোন জায়গায় গেল, এটাকেই বলে তুলনামূলক নকশা বা পেন্টাগ্রাফ। তো ওইটা হইলে আপনি সহজে বুঝতে পারবেন যে ওই জমিটার যে বাস্তব নকশা মোতাবেক জিনিসটা ঠিক আছে কিনা। এখন এগুলো আপনি কোথায় করাবেন? আপনার স্থানীয় বর্তমানে যারাই সার্ভেয়ার আছে, আমিনশিপ করে, সবার কাছে দেখবেন যে ল্যাপটপ একটা নেওয়াই আছে, অটোক্যাডের সফটওয়্যার আছে। 10 মিনিটের কাজ, শুধু কোনো ব্যাপার না। দুইটা নকশা যদি তার কাছে থাকে, জাস্ট একটা আর একটার উপর দিলেই বোঝা যাবে যে সম্পত্তিটা পুরাতন আর নতুনের মধ্যে কি কি পার্থক্যটা ঘটতেছে। তো এই জন্য আপনি যদি অনেক টাকা পয়সার সম্পত্তি নেন, অপরিচিত জায়গায় নেন যেখানে আপনি জানেন না, তো অবশ্যই পেন্টাগ্রাফ করে নেবেন, তাহলে আপনি ভবিষ্যতে কোনো জায়গায় কী হবে না, আপনার সমস্যাটা হবে না। তাহলে শুধু দলিলে মালিকানা দেখলে আমাদের চলবে না, বা শুধু খতিয়ানের মিল থাকলেও চলবে না। বাস্তবে আপনার যে সম্পত্তিটা দখলে আছে ওইটা নকশা মোতাবেক ঠিক আছে কিনা এই জিনিসটা যাচাই করতে হবে। তাহলে যে কোনো সম্পত্তি যখন আপনি নিজে ক্রয় করবেন বা কাউকে মালিকানা যাচাই করে দিবেন, আপনাকে 4টা জিনিসের মাথায় রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে দলিলগতভাবে তার সম্পত্তির মালিকানা ঠিক আছে কিনা, মানে 100 বছর যদি আমরা পিছনে যাই, যিনি 100 বছর আগে মালিক ছিলেন উনি যথাযথভাবে দ্বিতীয় ব্যক্তিকে দিচ্ছেন কিনা, তার থেকে তৃতীয় ব্যক্তির কাছে আসছে কিনা, ওই মালিকানার ভিত্তিতে তাদের খতিয়ানগুলো হয়েছিল কিনা, ওইটা আমাদের যাচাই করা দরকার। এরপরে ওই ব্যক্তি বাস্তব বর্তমানে যেখানে দখলে আছে ওইটার সাথে নকশার মিল আছে কিনা। এই 4টা জিনিস যদি আপনি কোনো সম্পত্তির মিল পান, তাইলে দেখবেন যে ওই সম্পত্তিটা সারা জীবন বংশ পরস্পরায় কোনো ঝামেলা থাকবে না। আর যখনই এগুলোর মধ্যে মিল থাকবে না, তখনই যেই পক্ষ একটু ক্ষমতাবান থাকবে, শক্তিশালী থাকবে, ওই পক্ষ আসে অপর পক্ষকে কী করবে, আপনার ওই জমি থেকে উচ্ছেদ করবে, নানা প্রকার ঝামেলা হবে, দেওয়ানি মামলা হবে। তাহলে যেই কোনো সম্পত্তির ক্ষেত্রে আমরা এই 4টা জিনিস মাথায় রাখবো। এখন ধরেন যে আপনি যতই চেষ্টা করেন, মানুষ তো আর সব কিছু বুঝবে না। তো আপনি কারো মাধ্যমেও যদি মালিকানা যাচাই করেন, তাকে আপনার জিজ্ঞেস করতে হবে যে ভাই দলিলগতভাবে আপনার ঠিক আছে কিনা, খতিয়ানগতভাবে ঠিক আছে কিনা, আর ওই সম্পত্তির যেটা বাস্তবে দখলে আছে ওইটার সাথে নকশাগতভাবে ঠিক আছে কিনা। আপনি কোনো ব্যক্তির মাধ্যমেও যদি যাচাই করে নেন, অ্যাটলিস্ট তাকে বলতে হবে যে আমার এই 4টা জিনিস যাচাই করে আপনি তথ্য দিবেন যে ঠিক আছে কিনা। আপনি যে একদম আমিন হইতে হবে, আপনার এই যে একদম সম্পূর্ণ দলিল খতিয়ান চিনতে হবে এমন না। যার মাধ্যমে আপনি কাজ করান, যদি আপনি বলতে পারেন যে ভাই আমার এই 4টা জিনিস একদম 100% ঠিক করা লাগবে, উনি যদি করে দিতে পারে ভালো, তাহলে আপনার জন্য ইজি। তাহলে এই আলোচনা যদি আমরা শর্ট করি, মনে রাখার জন্য বাস্তবের ক্ষেত্রে আমাদের এই নকশা যখন তৈরি করা শুরু হচ্ছে, নকশা থেকে বাস্তবে একদম ফাইনালি গেজেট হওয়া পর্যন্ত আমরা কোথায় কোথায় সুযোগ পাচ্ছি। জরিপ যখন চলতেছে তখন আমরা সুযোগ পাব। জরিপটা যখন সরকার গেজেট আকারে প্রকাশ করবে নতুনভাবে খাজনা নেওয়ার পর, তারপরেও আমরা সুযোগ পাব। এটা ছাড়া যে কোনো সময় আমরা এসি লেন বরাবর বিভিন্ন করণিক ভুল, গাণিতিক ভুল সংশোধন করার আবেদন করতে পারবো। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা আদালতে যাইতে পারবো ঘোষণামূলক মামলা করার জন্য। তাহলে জরিপকালীন আমরা সর্বপ্রথম কোথায় পাচ্ছি? একটা হচ্ছে যে যখন আমিনরা আপনাকে হাতে আপনাকে একটা খসড়া পর্চা বা খতিয়ান দিল, তখন আপনি যদি ভুলভ্রান্তি দেখেন, ওই আমিনকে বললেই সে প্রাথমিক স্তরে সেটা সংশোধন করে দিবে, যেটার জন্য কোনো সরকারি ফি নেই। এরপরে হচ্ছে যখন আপনি দলিলপত্রটা ওই একজন সরকারি অফিসারকে দিলেন, উনি যখন অ্যাটেস্টেশন করে দিবে, ওই স্তরেও যদি ভুলভ্রান্তি ধরা পড়ে, এইখানেও আপনি সুযোগ পাবেন। এরপরে যখন সরকার কি করে সেটাকে বই আকারে প্রকাশ করে, ডিপি স্তরে যদি আপনি ভুলভ্রান্তি দেখেন, সেখানে আপনি আপত্তি দায়ের করতে পারেন। যদি আপত্তিতে হেরে যান, তাইলে আপনি আপিল দায়ের করতে পারবেন। এটা ছাড়া যতদিন পর্যন্ত চূড়ান্তভাবে মুদ্রিত না হচ্ছে, ততদিন পর্যন্ত যদি কোনো করণিক ভুল হোক, গাণিতিক ভুল হোক, কেউ যদি প্রতারণা করে নিয়ে যায়, তাহলে সেইটা সংশোধন করারও আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনার নকশায় ভুল হয়, সেটার জন্য আপনি কি করতে পারবেন? আবেদনটা কিন্তু করতে পারবেন। আর যখনই ফাইনালি গেজেট হয়ে যাবে, আপনার মুদ্রিত হইল, এখনও গেজেট হয় নাই, তো সেই রকম ক্ষেত্রে যদি আপনি ধরতে পারেন, তাইলে সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়ালের 533 আর 534-এর অধীনে খতিয়ানের ভুল, করণিক হোক, গাণিতিক হোক, প্রতারণামূলক হোক, এটা ঠিক করতে পারবেন। আর নকশা হইলে 537-এর অধীনে অ্যাপ্লিকেশন দিবেন। এখন যখন সরকার গেজেট প্রকাশ করবে, আদালতে মামলা শুধু আপনি সেগুলোর জন্যই করবেন যেখানে আপনার জমি কম উঠছে বা জমি আপনার নামে রেকর্ড হয় নাই। সময়সীমা হচ্ছে 1 বছর, আর কারণ দেখিয়ে 1 বছর, টোটাল 2 বছর।
ওই এলএসটি মামলা বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপনার যেই জেলায় সম্পত্তি প্রতি জেলায় সরকার তৈরি করে আপনার ওই জেলায় অবস্থিত। আর এই আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হইলে আপনি 3 মাস আর কারণ দেখায় আরও 3 মাস, টোটাল 6 মাস সময় পাবেন। এই আদালতের রায় চূড়ান্ত, এর বিরুদ্ধে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আর যে কোনো সময় অ্যাট এনি টাইম, আজ থেকে হয়তো 20 বছর আগে আপনার গেজেট হয়েছে, এখন করণিক ভুল আছে, গাণিতিক ভুল আছে, এটার জন্য এসিল্যান্ডের কাছে আপনি আবেদন করতে পারেন। এর একটা সরকারি গেজেট আছে যেটা আমরা দেখাবো। আর ধরলাম যে আপনি জানেন না, আজকে থেকে 20 বছর 30 বছর আগে আপনার নকশা হয়েছে, খতিয়ান হয়েছে, সব কিছু হয়েছে, জমি আপনার দখলে আছে কিন্তু খতিয়ানের সমস্যা, মানে আপনার নামে হয় নাই। তো আপনার জন্য প্রতিকার হচ্ছে সরকারের আদালতে আপনি একটা ঘোষণামূলক মামলা করতে পারেন, যেটাকে আমরা বলি যে 42 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় আপনি একটা ঘোষণামূলক মামলা দায়ের করতে পারেন যে ওই খতিয়ানটা আপনার উপর কার্যকর নয়, কারণ সম্পত্তিটা আপনার, মালিকানা আপনার, দখল আপনার, শুধু খতিয়ান অন্যজনের, অতএব ওই খতিয়ানটা আপনার উপর কার্যকর নয়। এইরকম আপনি একটা ঘোষণামূলক যদি ডিক্রি নিতে পারেন, ওইটা দ্বারা আপনার খতিয়ানটা সংশোধিত হয়ে যাবে। তো এইটা হচ্ছে টোটাল একটা খতিয়ান তৈরি এবং তার ভুল ভ্রান্তি সংশোধিত হওয়ার। এরপরে আমরা দেখব যে আমাদের যে খতিয়ানগুলা সংশোধন রিলেটেড সরকার 2021 সালে একটা গেজেট তৈরি করে দিয়েছে, এটা আমাদের কাজের জিনিস। এটার মধ্যে অনেক কিছু আপনি সংশোধন করতে পারবেন, তবে জমি কম হইলে বাড়াইতে পারবেন না, জমি রেকর্ড হয় নাই রেকর্ড করাইতে পারবেন না। শুধু যদি আপনার করণিক ভুল হয়, গাণিতিক ভুল হয়, নামের ভুল হয়, ওগুলো ঠিক করতে পারবেন। এটাই হচ্ছে ওই গেজেটের কাজ। এখন আমরা দেখার চেষ্টা করি যে আমাদের আরেকটু সামান্য নকশা রিলেটেড জিনিসটা দেখার চেষ্টা করি। যেহেতু একটা নকশা যদি আমরা দেখি, ওই নকশার মধ্যে অনেক কিছু লেখা থাকে, তো বাস্তবে একটু বোঝার চেষ্টা করি যে কি এমন লেখা থাকে যে নকশাটার মধ্যে। তো যে কোনো অপরিচিত জায়গায় যদি আপনি যান, কোথায় উত্তর দিক কোথায় দক্ষিণ দিক আপনি বুঝবেন কি করে? তো এই জন্য প্রতিটা নকশার মধ্যে তারা কি করে, এইরকম একটা চিহ্ন দিয়ে দেয়, যার মাধ্যমে তারা বোঝায় যে এই নকশাটা কোনটা উত্তর দিক। তো এইটা হচ্ছে নকশার কি উত্তর দিক। তার মানে এই নকশাটা, এই দাগটা আপনি যে কোনো জায়গায় যখন যাবেন, যখন আপনি জানবেন যে এটা উত্তর দিক, নকশাটা এইটা আপনি উত্তর দিকে রাখবেন, তাইলে আপনি জমির মাপগুলো আপনার কাছে ইজি হয়ে আসবে। তাহলে এইটা হচ্ছে আমাদেরকে উত্তর কোনটা ওইটা চিনা। এরপরে থানা দেওয়া থাকে, মৌজা দেওয়া থাকে। মৌজা অলরেডি আমরা আপনাদেরকে বুঝিয়েছি মৌজা জিনিসটা কি। আপনার থানার যে জমির ক্ষুদ্রাংশ, ওই মৌজার নাম্বারিংটাকে আমরা জেএল নাম্বার বলি। এখন আসি শিট নাম্বার। তো যেমন আমরা পরীক্ষা দিতে গেলে কি হয়, আমাদের যদি এডিশনাল পাতার প্রয়োজন পড়ে, আমরা লুজ শিটগুলা নেই। তো ওই রকম ধরেন যে আপনার গ্রামটা অনেক বড়, এখন একটা পাতার মধ্যে নকশা করা সম্ভব না, 2টা 3টা 4টা পাতার প্রয়োজন। তখন আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের শিট নাম্বার 1, এটা হচ্ছে শিট নাম্বার 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তার মানে ওই মৌজাটা যদি একাধিক পাতায় করতে হয়, তখন শিট 1, শিট 2, শিট 3, শিট 4 এইভাবে হয়। যে সব জায়গায় যে শিট নাম্বার থাকবে এমন না, কিছু কিছু ছোট মৌজা আছে এক পাতাই হয়ে যায়। এখন এই একটা মৌজা বাস্তবে এত বড় জমিটাকে কিভাবে কাগজের মধ্যে এত ছোট আকারে নিয়ে আসা হয়? তো এইটার জন্য আমরা এই স্কেলটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এইটা জাস্ট এক লাইনে আমরা বুঝতে পারবো যে এই স্কেল জিনিসটা কি। বাস্তবে আপনি ধরেন যে আপনার বাড়ি থেকে যদি আপনি কি করেন, 1 মাইল যত লম্বা জায়গা, 1 মাইল মানে কতটুকু আমরা জানি 1760 গজ বা 5280 ফিট। আপনার বাড়ি থেকে 5280 ফিট বাস্তবে যতটুকু জায়গা, ওই জায়গাটুকুকে আমরা ছোট্ট করে মাত্র 16 ইঞ্চিতে নিয়ে আসি। এই যে এই 1 মাইল জায়গাকে 16 ইঞ্চিতে নিয়ে আসলাম, এটাই হচ্ছে আমাদের নকশার স্কেলিং। তো এখন এই 16 ইঞ্চির জায়গায় কোনো কোনো নকশা দেখবেন যে 32 ইঞ্চি লেখা আছে, কোথাও 64 ইঞ্চি লেখা আছে, কোথাও 80 ইঞ্চি লেখা আছে। মানে বাস্তবে যেটা 1 মাইল কাগজের মধ্যে সেটা 16 ইঞ্চি, আর যদি 32 লেখা থাকে কাগজে সেটা 32 ইঞ্চি। এখন এইটা আরেকটু আমরা বুঝাবো, তাইলে আপনি বুঝতে পারবেন। তো এইখানে যেমন ধরেন যে একটা নকশা আমরা পাচ্ছি, এখানে জাস্ট একটু দেখার চেষ্টা করি। এখন এই যে নকশাগুলো আপনি কি করে বুঝবেন যে এইখানে কতটুকু জমি আছে বা এইটা থেকে এটার দূরত্ব কত? তো এইটা বোঝার জন্য প্রথমে আমরা দেখব যে এটা কত স্কেলে তৈরি করা হয়েছে। তো পুরাতন বেশিরভাগ নকশাই 16 স্কেলে তৈরি, মানে 16 ইঞ্চি সমান 1 মাইল, কারণ তখন জমিগুলো অনেক বড় বড় ছিল, এত আবাদি ছিল বেশি, মানুষ ছিল কম।
আর এখন যেমন যেই নকশাগুলো তৈরি হচ্ছে এগুলো 80 ইঞ্চিতে তৈরি করা হয়, কারণ জমিগুলো ছোট ছোট, মানুষ হইছে বেশি। যেমন ঢাকা শহরে আপনি দেখেন যে একটা পরপরই পৃথক পৃথক মালিকের জমি। এখন এই বড় জমিগুলো তো আর নাই, ছোট ছোট হইছে, তো এই জন্য বর্তমান নকশাগুলো 80 ইঞ্চিতে করা হয়। মানে হচ্ছে যে এগুলা করার জন্য আগে যদি আপনার টোটাল মৌজাটা এক পাতায় হইতো, এখন 10 পাতা দরকার, 10টা শীটের দরকার হয় পৃথক পৃথকভাবে করার জন্য। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি, আর একটু বোঝার চেষ্টা করি যে এই স্কেলটা কিভাবে নির্ধারিত হয়। তো স্কেলটা নির্ধারণের ক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশে আমরা মোটামুটি 4 প্রকারের স্কেল পাবো। যত আপনি আশেপাশে নকশা দেখবেন, কিছু পুরাতনগুলাতে 16 ইঞ্চি পাবেন, ম্যাক্সিমাম পুরাতন যে নকশাগুলো 16 ইঞ্চিতে তৈরি। এরপরে কিছু আপনি 32 ইঞ্চি পাবেন, কিছু 64, আর এখনকার যেগুলা সবগুলাই 80 ইঞ্চিতে তৈরি। এই 16, 32, 64 আর 80 বলতে আমরা যদি আগে বোঝার চেষ্টা করি, যে ধরেন যে 16 ইঞ্চি সমান, তারা বলতেছে যে 1 মাইল, এটা উপরে দেওয়া আছে, তো এটা যারা আপনি বাস্তবে কি বুঝতেছেন, তাহলে 1 মাইল সমান কত আমরা সবাই জানি 1760 গজ, আর 1 গজে 3 ফিট, এটা আমাদের আগে থেকেই মুখস্থ। এই যে 1760 গুণন 3, তার মানে 5280 ফিট হচ্ছে আমাদের বাস্তব জায়গা। এই জায়গাটার নকশাতে আমরা পাবো 16 ইঞ্চি। তাহলে আমরা আরও ছোট করে নিই যে 1 ইঞ্চি সমান কতটুকু পাই। তাইলে 1 ইঞ্চি সমান যদি আমরা এই যে 5280কে 16 দ্বারা যদি ভাগ করি, তাইলে 330 ফিট। মূল কথাটা হচ্ছে যে আমরা বাস্তবে যেই জায়গাটা 330 ফিট আপনি মেপে পাবেন আপনার জমির দৈর্ঘ্য, যদি 16 ইঞ্চিতে ওই নকশাটা তৈরি হয়, তাইলে নকশার মধ্যে আপনার কাছে যে স্কেলগুলো আছে, যেই কোনো স্কেলের 1 ইঞ্চি পরিমাণ জায়গা মানে বাস্তবে 330 ফিট। তাহলে নকশার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ জায়গা, আপনি যে কোনো স্কেলে নকশার মধ্যে যদি 1 ইঞ্চি পান, বাস্তবে ওইটা 330 ফিট লম্বা, যদি 16 ইঞ্চিতে ওই নকশাটা তৈরি করা হয়। এখন ধরলাম যে ওই নকশা যদি এখন 32 ইঞ্চিতে তৈরি করা হয়, তাহলে এইখানে ছিল আমাদের 330 ফিট লম্বা, তার মানে অনেক লম্বা জায়গা। তো 32-এ হইলে জায়গাটা কমে যাবে, বাস্তবে জমিটা 165 ফিট চলে আসবে তখন। যদি 64 ইঞ্চিতে তৈরি হয়, 82.5 ফিট চলে আসবে। আর যদি এখনকার লেটেস্ট যেগুলো 80 ইঞ্চিতে তৈরি হয়, তাহলে 1 ইঞ্চি যেটা আমরা নকশায় মাপবো, বাস্তবে মাত্র 66 ফিট পাবো। তাহলে এই বাস্তবে যেটা 66 ফিট, ওইটাকে 80 ইঞ্চিতে আমরা কনভার্ট করলে নকশাতে 1 ইঞ্চি জায়গা নিলেই চলবে। মানে এই যে এখন নকশাটা আমরা দেখাইলাম, এখানে যদি এটা যদি আমরা বলি যে এখন এটা 80 ইঞ্চিতে তৈরি, আমরা ধরেই নিলাম যে এটা 80 ইঞ্চিতে তৈরি, তাইলে আপনি যেই কোনো পরিমাণ ফিতা আপনার কাছে যে স্কেলগুলো আছে, ধরেন যে এইখান থেকে এই পর্যন্ত যদি আপনি কি পান, 1 ইঞ্চি জায়গা পান, তার মানে আপনি মাঠে না গিয়েও বলে দিতে পারবেন যে এটা আপনার 66 ফিট লম্বা। আপনার বাস্তবে মাঠে যাওয়ার দরকার নাই। এখন আপনি এই দাগ থেকে জমি কিনতেছেন, তো এখানে জমি ঠিক আছে কিনা জানার জন্য আপনার মাঠে যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে স্কেলটা বসান, যদি দেখেন যে আপনি 2 ফিট পাইলেন, তার মানে 1 ফিটে ছিল আমাদের 66, 1 ইঞ্চিতে 66, আর 2 ইঞ্চিতে তাইলে হচ্ছে যে আমাদের 60 120, 132 ফিট লম্বা। তো ওই রকমভাবে কি করা যায়, বাস্তবে মাঠে না গিয়েও আপনি এখান থেকে বলতে পারবেন যে এটার লম্বায় কতটুকু, চওড়ায় কতটুকু। তো এইটাই হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার যে স্কেলগুলার স্কেলিং। তো এটা নর্মালি জাস্ট এই জন্যই আমরা বললাম, অনেক ক্ষেত্রে এই স্কেলিংগুলো আমরা বুঝি না, কারণ এক এক জায়গায় এক এক প্রকার স্কেলিং থাকে। বর্তমানে 80 ইঞ্চিতে স্কেলিং মানে বর্তমানে আপনার বাস্তবে 1 ইঞ্চি, বাস্তবে আপনার 66 ফিট যে জায়গা, এইটাকে আমরা নকশার মধ্যে জাস্ট 1 ইঞ্চির মধ্যে নিয়ে আসতে পারবো। ইঞ্চি লিখতে উপরে আমরা দুইটা এরকম চিহ্ন দিয়ে দিই, এটাকে ইঞ্চি বোঝায়। তাহলে আশা করি ইঞ্চিটা আপনারা বুঝতে পারলেন। এখন অনেক ক্ষেত্রে এরকম নকশা দেখে আপনি অনেক কিছু যাচাই করতে পারবেন, নকশাটা তো আপনি বুঝতে পারলেন, কিন্তু অনেক গাছপালা, পুরাতন যে বড় বড় মসজিদ মন্দির থাকে, পুকুর থাকে, ওইগুলোর নকশার মধ্যে বিভিন্ন প্রকারভাবে চিহ্নিত করা হয়। জাস্ট এটা একটু আমরা নিয়ে আসার চেষ্টা করি, ওদেরকে বলে যে সাংকেতিক চিহ্ন, দেখেন এখানে দেওয়া আছে প্রতিটা নকশার মধ্যে। এখন এক এক অঞ্চলে এক এক রকম, যাদের অঞ্চলে দেখবেন যে ডাব বাগান আছে, পুকুর বাগান আছে, তাদের ক্ষেত্রে কিছু পৃথক চিহ্ন পাবো। যে অঞ্চলে বড় বড় কি আছে আপনার নদী আছে, সেখানে পৃথক চিহ্ন পাবেন। যেমন ধরেন যে এই নকশার মধ্যে এইখানে যদি আমরা আর একটু জুম করার চেষ্টা করি, এখানে দেখেন যে কি আছে,
আমাদের এই চিহ্নটা দেওয়া আছে, এটা মানে হচ্ছে টোটাল জায়গাটা হচ্ছে পুকুর পাড়। এখানে একটা বড় একটা পুকুর আছে, এইটাও পুকুর পাড়, এইটাও পুকুর পাড়, এইটাও পুকুর পাড়, এই জায়গা আর একটা পুকুর আছে। তো এরকম নকশাটা দেখে যেমন ধরেন যে আপনি বুঝতেছেন না কোনটা কোন জায়গায়, কিন্তু আপনার গ্রামে তো আপনি জানেন বড় পুকুর এটা কার কোন জায়গায়। তো নকশা মোতাবেক এই পুকুরটা আপনি যখন সেট করবেন, তো আশেপাশের জমিগুলো আপনি পেয়ে যাবেন। অথবা এই যে পুরাতন রাস্তা দেখেন, এইটা একটা রাস্তা দেওয়া আছে, তো এইটা দেখে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার জমিটা কোথায় আর রাস্তাটা কোথায়। এটা ছাড়া যেখানে বাড়ি আছে, এই যে দেখেন এখানে দুইটা এল টাইপের জিনিস দেওয়া আছে, এগুলো দ্বারা বোঝায় যে কি আছে, এখানে একটা বাড়ি আছে। তো এই রকম নকশাগুলা দেখে আমরা অনেক কিছু চিনতে পারবো। প্রতিটা নকশার মধ্যেই আবার দেওয়া থাকে যে এটা কত সালে তৈরি করা হয়েছে। যেমন এইটার মধ্যে দেখেন যে 1987 থেকে 2000 সালে তৈরি করা হয়েছে। তার মানে এটাকে আমরা একটা আরএস নকশা বা বিএস নকশা বলতে পারি এলাকা ভেদে। এরকম প্রতিটা নকশার মধ্যে তার যাবতীয় ডিটেল দেওয়া থাকে। তো এইটা হচ্ছে নকশা চেনার উপায়। আরেকটা দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, যে নকশার মধ্যে আপনি কি পাবেন। দেখেন যে এটা এখানে দেওয়া আছে একটা বাটা দাগ বলে একটা দাগ শব্দ, হয়তো আপনি শুনছেন যে বাটা দাগ। এখন এই বাটা দাগ জিনিসটা কি? এখন প্রতিটা নকশায় যে ধরলাম একটা নকশার মধ্যে 1 থেকে নিয়ে আপনার 100 পর্যন্ত দাগ নাম্বার কাটা হয়ে গেছে, ধরলাম এতগুলো দাগ আছে। এখন এই যে জরিপ চলাকালীন বিভিন্ন স্তরে আমরা বললাম কি আপনি আপনার সম্পত্তি কম হইলে বদর করতে পারবেন, মানে দুইটা জমি একসাথে নিয়ে নিতে পারবেন, পৃথক করতে পারবেন। এখন দেখা গেল যে এই রকম জমিটা হইছে, দাগ নাম্বার দেওয়া হয়েছে, একটা দাগ ছিল, এখন আরেকজন আইসা বলল যে না এখানে তো আমি অর্ধেক পাবো, আমার জন্য পৃথক দাগ দেওয়া হোক। এখন ওইখানে দাগটা তারা দিবে কোথার থেকে? অলরেডি দাগ দেওয়া কিন্তু শেষ, 1 থেকে 100 পর্যন্ত কমপ্লিট। তো তখন তারা এই বাটা দাগটা নিয়ে আসে, যে মূল দাগ যদি ধরলাম যে 50 নাম্বার এটা মূল দাগ, তখন তারা দেখে যে এই মৌজার সর্বশেষ দাগ নাম্বার কত, 100। তাইলে আমরা এইটা কি করব, যে নতুন যেই দাগটা এটা দিব আমরা 101। কিন্তু স্বাভাবিকভাবে যখন আমরা 101 বলবো, আপনি কি করবেন, ওই মৌজাটা খুলে একদম 100-র পরে দেখবেন 101 কত। কিন্তু বাস্তবে তো এই 101 দাগটা আসতেছে কোথায়, এই 50 নাম্বারের এখানে। তো তখন যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে এইখানে উপরে 50 লিখে দেওয়া হয় আর বাটা দেওয়া হয় 101। তো এইটা দ্বারা আমরা বুঝবো যে এটা কি হচ্ছে, মূল দাগ হচ্ছে 50, ওইটাকে কেটে আরেকটা দাগ তৈরি করা হয়েছে যেটা হচ্ছে 101। তো এরকম দেখেন যে এখানে 157 বাটা 437, 175 বাটা 438, এইরকমভাবে দেওয়া আছে। আর কোথাও আপনি দেখবেন যে যে ছুট দাগ বলে দেওয়া থাকবে, ছুট দাগ। ছুট দাগ মানে যেই দাগটার বর্তমানে অস্তিত্ব নাই, পূর্বে তো ছিল এখন অস্তিত্ব নাই। তো এই রকম আমাদের বিভিন্ন প্রকার আপনি নকশা পাবেন। এখন এই নকশাগুলা সংগ্রহ করার নিয়মটা একটা তো হইলো জরিপকালীন সময় আপনার উপজেলা থেকে আপনি নিতে পারেন যখন জরিপ চলতেছে। এর বাইরে মূল নকশাগুলা সব জায়গায় আমরা জরিপ অধিদপ্তর ঢাকায় আছে, সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো। টোটাল খরচ হচ্ছে 520 টাকা। আর বর্তমানে বিভিন্ন অনলাইন বিভিন্ন পেজ আছে, গ্রুপ আছে, এরাও বিক্রি করে 700-800 টাকায়। ওইখান থেকে সংগ্রহ করে আপনি চাইলে সেখান থেকেও নিতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের নকশা রিলেটেড যে সাধারণ জিনিসপত্র, সেগুলো আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। আর নকশাগুলা যে মাপার জন্য আমরা কিছু বিভিন্ন স্কেল ব্যবহার করি। তো এই যে স্কেল এগুলো ব্যবহার করতে হবে এমন না, যেমন আপনার বাসায় সাধারণ যে স্কেলগুলো দেওয়া আছে ওই স্কেলগুলোও আপনি ব্যবহার করতে পারেন। মূল জিনিস হচ্ছে আপনার 1 ইঞ্চি জায়গার মধ্যে কতটুকু জমি। তো এই জন্য এইখানে যে যেটা দেখতেছেন এই ছোট স্কেলটাকে আমরা বলি যে গুনিয়া স্কেল। এটার মধ্যে কি করা থাকে যে এইটা টোটালি একটা 2 ইঞ্চির হচ্ছে আমাদের স্কেল, 2 ইঞ্চি লম্বা স্কেল। তো এখানে প্রতি ইঞ্চিতে কি করা থাকে, এই যে এখানে বড় বড় দাগ দেখতেছেন, এখানে প্রতি ইঞ্চিতে মোট 25টা দাগ দেওয়া থাকে। আর এখানে ছোট ছোট 50টা দাগ কর্তন করা থাকে। এটাকে আমরা গুনিয়া স্কেল বলি। অর্থাৎ ওই স্কেলটা নকশার উপর দিলে কতটা ঘর গেছে ওই অনুপাতে আমরা বলে দিতে পারবো যে 1 ইঞ্চিতে আমাদের কত ছিল, 16 ইঞ্চি হইলে 330 ফিট, এটা আমরা দেখে আসলাম। এখন এইখানে যে ধরলাম তারা কি করলো, যে এইখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি জায়গাকে তারা 25 ভাগ করছে। তাহলে আমরা এই 330কে যদি 25 দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে আমরা সম্ভবত 13 দশমিক সামথিং পাবো, 13 ফিট 2 ইঞ্চি পাবো। তার মানে এই আপনার নকশা যদি 1 দাগ পরিমাণ যায় তাহলে 13.2 ফিট।
আর যদি টোটালটা আমরা যে ধরলাম 1 ইঞ্চি পরিমাণ যায় তাহলে 330 ফিট। তো সিম্পলি আমরা এটা দ্বারা করতে পারবো। এরপরে এটাকে বলে যে যে ফিট স্কেল, ওটা ছিল গুণিয়া স্কেল, এটা হচ্ছে আবার ফিট স্কেল। তো এটার মধ্যে তেমন কিছু না, এইখানে মূল কাহিনীটা হচ্ছে প্রতি ইঞ্চি জায়গাকে তারা 33টা ভাগে ভাগ করছে, আর কিছুই না। অর্থাৎ 1 ইঞ্চি জায়গাকে আগেরটাতে ছিল 25টা ভাগে বিভক্ত, এইটাতে তারা করছে 33টা ভাগে বিভক্ত। আর আমাদের সাধারণ যে স্কেলগুলো আছে, আপনি আপনার কাছে আপনার বাসায় যে স্কেল আছে দেখবেন স্টেনলেস স্টিলের, ওইটার মধ্যে 1 ইঞ্চি জায়গায় এক জায়গায় দেখবেন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করে দেওয়া আছে। আমার যদি সেখানে ভুল না হয় সম্ভবত সেখানে 64টা দাগে বিভক্ত করা আছে। ওইটা জাস্ট আপনি 1 ইঞ্চি জায়গাতে দেখে নেবেন যে কয়টা ভাগে ভাগ করা আছে। ওইটা দ্বারা এই 330কে ভাগ দিবেন, যদি 16 ইঞ্চিতে হয় তাহলে আপনি পেয়ে যাবেন। বাস্তবে যখনই কোনো নকশার মধ্যে স্কেলটা রাখবেন, যত ঘর যাবে আপনি ঘর হিসাব করে গুণ করে বলে দিতে পারবেন যে হ্যাঁ বাস্তবে এটা এত ফিট লম্বা। এটা ছাড়া আরও বিভিন্ন প্রকার স্কেল, যেমন এটা গ্রাফ স্কেল ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে প্রতিটা ঘর আছে, প্রতিটা ঘর 1 ইঞ্চি করে লম্বা চওড়া দেওয়া আছে, নকশার উপরে এটা রেখেও আমরা বলতে পারি যে টোটাল এখানে কতটুকু জায়গা আছে। এরপরে এখানে গানটার স্কেল দেওয়া আছে। তো এগুলো প্রতিটার জন্য পৃথক পৃথক নিয়ম কানুন আছে। ইউটিউবেও কিছু ভিডিও পাবেন, অথবা আমাদের যে সাতকাওয়ান বইটা আছে সেখানেও আমরা প্রতিটা পৃথক পৃথকভাবে যদি আপনি শিখতে চান নিয়ম কানুন দেওয়া আছে। এটা ছাড়া এই যে স্বচ্ছ আমরাও কিছু পাবো, সিলিকনের তৈরি একর কম্বো দেওয়া আছে। এখানে মূল কাহিনীটা হয় যে এইটা যে কতটুকু সম্পত্তি আছে এটা আমরা জানতে পারলে নকশার উপর এটা রেখে একবারে বলে দিতে পারবো যে কতটুকু লম্বা। তো এইরকমভাবে আমাদের এগুলো হচ্ছে বর্তমানে ম্যানুয়াল পদ্ধতি। আধুনিক পদ্ধতি কি, যে আপনার ওই নকশাটা স্ক্যান করে আপনি আপনার ল্যাপটপে যে অটোক্যাড আছে যে সফটওয়্যারটা, ওইটার মধ্যে আপনি যদি সেটিং করে নেন যে কত ইঞ্চিতে এটা 16 না 32 না 64 না 80, তো সেখান থেকেও আপনি কি করতে পারবেন, অটোমেটিক বলতে পারবেন যে এখানে কত ফিট লম্বা, কত ফিট চওড়া, কতটুকু সম্পত্তি আছে। তো এইগুলাই হচ্ছে আমাদের যে একটা জরিপ করার কাজের জিনিস, আর এই নকশাগুলা মাপার যন্ত্রপাতি। তো সর্বশেষ আজকে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের খতিয়ান সংশোধন। এই সংশোধনটা আপনি যে কোনো কাজের করতে পারবেন, আজ থেকে 20 বছরের আগের খতিয়ান হইলেও আপনি করতে পারবেন। তবে জমি বাড়াইতে পারবেন না, জমি কমাইতে পারবেন না। এগুলা জাস্ট আমাদের ছোটোখাটো করণিক ভুলগুলাই। এখানে তারা প্রথমে অনেক আইনগুলা যেগুলো আমরা পড়েছি তার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার পরে বলতেছে যে 3 প্রকারের ভুল হইতে পারে। ওই 3 প্রকারের ভুল এই সিলিন্ডার কিভাবে করবেন তার নিয়ম কানুন তারা পরে দিয়ে একটা একটা করে দিয়েছে। যে করণিক ভুল বলতে আমরা আসলে কি বুঝি, তো তারা বলতেছে যে করণিক ভুল এমন ভুল যা প্রকৃতই সরল বিশ্বাসে ভুল বা অসাবধানও হয়েছে, ইচ্ছাকৃত কোনো ভুল না। এরূপ ভুলের পিছনে কারো কোনো অসাধু উদ্দেশ্য নাই। এই ভুলের সাথে কারো কোনো স্বার্থের সংশ্লিষ্টতা নাই, মানে জমি বাড়বেও না জমি কমবেও না, এইরকম ভুল ভ্রান্তিগুলা যা সংশোধন করলে অন্য কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট হবে না। তো এইরকম ভুলগুলোকে আমরা বলতেছি যে করণিক ভুল। তো এখানে তারা কিছু নিয়ম কানুন দিছে যে করণিক ভুলগুলো আমরা বর্তমানে কেমন দেখতে পাচ্তেছি। বলতেছে যে খতিয়ানের নিজের নামের ভুল, পিতার নামের ভুল, মাতার নামের ভুল, পিতার জায়গায় মাতার নাম, মাতার জায়গায় পিতার নাম, স্বামীর জায়গায় স্ত্রীর নাম, এইরকম নামগুলা। যেমন ধরেন যে রহিম মিয়ার স্থলে রহিম আলী, রহিম হাজারা, এটা ছাড়া মোহাম্মদ রহিম, অথবা হাজরা বেগমের স্থলে হাজিরা খাতুন। তার মানে নামের যে ভুল ভ্রান্তিগুলা হয়। 2 নম্বরে বংশগত পদ পদবী, কারো বংশগত পদ পদবী পিছনেগুলা ভুল। এটা ছাড়া মানে পিতার স্থলে স্বামীর নাম, এইরকম ভুলগুলাকে আমরা বলতেছি। এখন তারা নিচের দিকে যদি আমরা দেখি আরও ডিটেইলে তারা দিয়েছে যে সেটা হচ্ছে যে প্রতারণামূলক এন্ট্রিগুলোও আমরা কি করতে পারবো, সংশোধন করতে পারবো। করণিক ভুল তো করা যাবে, সমস্যা নেই। এখন এই প্রতারণামূলক ভুল ভ্রান্তিগুলোও কি করা যাবে, ঠিক করা যাবে। এখন এইখানে তারা যে জিনিসটা বলতেছে যে প্রতারণামূলক অন্তর্ভুক্তি বলতে সাধারণত জমির মালিকানা, অংশের হিস্সা, তথ্য উপাত্ত, জমির পুরাতন ডকুমেন্ট সংক্রান্ত প্রতারণা, খতিয়ানে লিপিবদ্ধ করে ভূমি মালিকের ভূমি সত্ত্বের ক্ষতি করানোকে বোঝায়। কেমন হইতে পারে? এখন বলতেছে যে ক নাম্বার, জালিয়াতির মাধ্যমে সৃষ্ট খতিয়ান, পরস্পরের যোগসাযোগে
মাঠ পর্যায়ে হতে চূড়ান্ত রেকর্ড প্রকাশনা পর্যন্ত ঠিক ছিল। মাঠ পর্যায়ে আপনার কাছে আমিনটা ঠিকই দিয়েছিল, পরবর্তীও ঠিক ছিল, চূড়ান্ত প্রকাশনা পর্যন্ত ঠিক ছিল, পরে প্রতারণা করে নিয়ে গেছে, যেটা আমরা বললাম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ম্যানুয়াল অনুযায়ী। তো ওই রকমগুলোর ক্ষেত্রে আমরা ঠিক করতে পারবো। এটা ছাড়া খতিয়ানের 2 নম্বর কলমে অংশের ভুল, মানে আপনার বাবার জমি, ধরেন যে আপনি 50 শতক পাবেন, আপনার ভাই 50 শতক পাবে। এখন খতিয়ানে অংশ কলামে এইভাবে 500 লিখতে হয়। তো এখন ওইখানে দেখলাম যে আপনার বড় ভাই হয়তো কি করছে, সে 60 শতক নেওয়ার জন্য 0.6 অংশ করে দিছে, আপনারে করে দিছে 0.00 0.40। তার মানে আপনার 40 শতক, আপনার ভাইয়ের হয়ে গেল 60 শতক। তো বাস্তবে জমিটা আপনার বাবার, আপনি পাবেন 50 শতক, উনি পাবে 50 শতক। তো এইরকম ক্ষেত্রে আপনার আদালতে যাওয়ার দরকার নাই, জাস্ট এসিল্যান্ড বরাবর আবেদন করে আপনি ওয়ারিশ সনদটা দেখাইলেই চলবে, যে আপনি, অথবা ক্রয় সূত্রে হইলে ক্রয় দলিলটা দেখাবেন যে আপনারা 50-50 মালিক, এখানে ভুল হয়েছে। তো এই ভুলটা সংশোধন করা সম্ভব, এই এসিল্যান্ডের কাছে আদালতে যাওয়ার দরকার নেই। এটা ছাড়া আরেকটা ক্ষমতা তারা যেটা দিতে বলতেছে, যে সরকারি 1 নম্বর খতিয়ানের জমি, দেখবেন যে অনেক অঞ্চলে রাজনৈতিক নেতারা ক্ষমতার দম্ভে কি করে, নিজ নামে রেকর্ড করে নেয়। তো ওইটার জন্য সরকারকে বলতেছে যে সরকার নিজেকে আদালতে যাইতে হবে না। এই সিলেন সাহেব যদি দেখে যে এটা আগে সরকারি খতিয়ানভুক্ত জমি ছিল, এখন ব্যক্তি নামে আসছে, উনি নিজেই সেটার কি করতে পারবেন, ঠিক করে দিতে পারবেন। এটা ছাড়া খতিয়ানে ঘষা মাজা ওভার রাইটিং, কোনো প্রকাশিত খতিয়ানে ঘষা মাজা ওভার রাইটিং করে ভিন্ন ঠিকানা, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার ইত্যাদি যদি বসানো হয়, ওইটাও তারা ঠিক করতে পারবে। এখন আসি আরেকটা হচ্ছে যে বোনাফাইড মিস্টেক। এখন জরিপ কাজে হয়তো আপনার পিতা জীবিত ছিল, আপনার পিতার নামে নামটা হয়েছে, তো ওই রকম ক্ষেত্রে বলতেছে যে আপনার পিতা যদি ওই গেজেট হওয়ার সময় মারা যায় বা সামান্য আগে মারা যায়, তো তখন আপনাদের নামটাও অন্তর্ভুক্ত করা সেখানে সম্ভব, যে পিতার মৃত্যুর কারণে জরিপকালে সন্তানের নামে রেকর্ড করাটা সম্ভব, যদি না হয় আপনি আবেদন করলে করে দিবে। এটা ছাড়া ওই যে সরকারের সম্পত্তি আছে, অর্পিত সম্পত্তি বিষয়ক বিলুপ্ত তফসিলের সম্পত্তি সরকারি রেকর্ড থেকে আপনি নিজ নামে অবমুক্ত করে নিছেন, আবার সরকারের নামে রেকর্ড হয়েছে, তো আপনি আবেদন করলে মামলা করা ছাড়াই তারা ঠিক করে দিবে। এটা ছাড়া বিজ্ঞ দেওয়ানি আদালতের চূড়ান্ত রায় বা আদেশে সত্য ঘোষিত ব্যক্তির নামে সংশ্লিষ্ট জমি রেকর্ড না হয় পূর্ববর্তী ব্যক্তির নামেই রেকর্ড হয়। তো এরকম ক্ষেত্রে আর দ্বিতীয়বার আদালতে যাইতে হবে না, এসিল্যান্ডের কাছে আবেদন করলে আপনার এই ভুলগুলো তারা সংশোধন করে দিবে। এটা ছাড়া এরকম অসংখ্য কারণগুলো বলা আছে। তো এই পরিপত্রটা আপনার কাছে রেখে যেইটাতে আপনার সমস্যা মনে হবে আপনি ওইটা দেখায় আপনারটা আপনি ঠিক করতে পারবেন। এখন এখানে নিয়ম কানুন দেওয়া আছে যে ভুল সংশোধন কিভাবে করবেন। তো এখনও অনলাইনে আবেদন করা যায় না, আপনি 20 টাকা, আপনি দরখাস্তটা লিখে দরখাস্তের উপরে 20 টাকার একটা কোড ফি দিয়ে আপনারা আবেদন করতে হবে যে আপনি এই ভুলগুলো সংশোধন করতে চান। নর্মালি আপনার মাসে একবার করে শুনানি হয় মিসকেসগুলার। তো এরকম ক্ষেত্রে নির্দিষ্ট দিনে শুনানি হওয়ার পরে যদি আপনার পক্ষে রায় আসে, তাইলে আপনাকে ওই যে 1100 টাকা পরিশোধ করতে হবে, নামজারির যে খরচ, একই রকমের খরচ আপনাকে দিতে হবে। তারা সরকারি রেকর্ডটা কি করবে, হালনাগাদ করবে। এটা একটা কাজের জিনিস, এর মাধ্যমে অনেক মামলা বা অনেক জিনিস যেগুলোর জন্য আপনাকে আদালতে যাইতে হইতো, সেগুলার এখন আদালতে যাইতে হবে না। আপনি এসিল্যান্ড অফিসে কি করতে পারবেন, এগুলার সংশোধন করাইতে পারবেন। তো এইটা ছিল আমাদের আজকের অংশ। অসংখ্য ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে বলতে পারেন।